আসসালামু আলাইকুম, দেখছেন ঢাকার বাণীর নিয়মিত আয়োজন আলোচিত সংবাদ। শুরুতেই গুরুত্বপূর্ণ সব শিরোনাম। কারাগারে নয়তো নির্বাসনে মৃত্যু হবে হাসিনার, সাবেক মার্কিন কূটনীতিক। ঋণ খেলাপির দায়ে শপথ নিতে পারছেন না চট্টগ্রাম ৪ আসনের বিজয়ী আসলাম চৌধুরী। কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হাসানুল হক ইনুর রায় আজ। তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাব দিল চীন। মানিকগঞ্জে স্কুল ছাত্রী মারিয়ার মৃত্যু রহস্য এখনো অজানা। আশ্রয় প্রকল্পের ঘরে নেই প্রকৃত সুবিধাভোগী, দেশ জুড়ে বিক্রির অভিযোগ। কাতারে নিহত কানাইঘাটের ৫ প্রবাসী মরদেহ সিলেটে পৌঁছেছে। এতক্ষণ দেখছিলেন আজকের গুরুত্বপূর্ণ সব শিরোনাম, সঙ্গে আছে আমি আলিস চৌধুরী। এবার থাকছে দেশ বিদেশের আজকের আলোচিত গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বিস্তারিত সংবাদ। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরই দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া এসেছে এক সাবেক মার্কিন কূটনীতিকের কাছ থেকে। তিনি বলেছেন, নতুন বাংলাদেশে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো জায়গা নেই। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রতিক্রিয়া ও সর্বশেষ পরিস্থিতি থাকছে প্রতিবেদনে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া এসেছে এক সাবেক মার্কিন কূটনীতিকের কাছ থেকে। সাবেক মার্কিন উপরাষ্ট্রদূত জন ড্যানিলোভিচ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মন্তব্য করেছেন, শেখ হাসিনার মৃত্যু হবে হয় কারাগারে নয়তো নির্বাসনে। তিনি লেখেন, নতুন বাংলাদেশে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো জায়গা নেই। আওয়ামী লীগ যত দ্রুত এই বাস্তবতা মেনে নিয়ে সংস্কারের পথে এগোবে, ততই তা বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে বলে মন্তব্য করেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক ইমেল সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, সব বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করে তিনি এ বছরই দেশে ফিরবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার অনুপস্থিতিতে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে তিনি অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেন। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনা প্রায় ২ বছর ধরে ভারতে অবস্থান করছেন। ওই অভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন শত শত মানুষ। জাতিসংঘের এক প্রতিবেদনে যার সংখ্যা কমপক্ষে ১৪০০ বলে উল্লেখ করা হয়। ফাতেমা ইসলাম, নিউজ ডেস্ক, ঢাকা বাণী। চট্টগ্রাম ৪ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি নেতা আসলাম চৌধুরী ঋণ খেলাপি হওয়ায় সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এই আসনে নির্বাচনী ফলাফল আর প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন আদালত। দীর্ঘদিনের আইনি জটিলতার পর আজ এই চূড়ান্ত রায় এলো। ঘটনার পেছনের কারণ, বর্তমান পরিস্থিতি এবং সংশ্লিষ্ট তথ্য থাকছে প্রতিবেদনে। চট্টগ্রাম ৪ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি নেতা আসলাম চৌধুরী ঋণ খেলাপি হওয়ায় সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে ওই আসনের নির্বাচনী ফলাফলও আর প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন আদালত। আজ মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করে। এর আগে গত ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। মামলার বিবরণ অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে রিটার্নিং কর্মকর্তা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তবে তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর আনোয়ার সিদ্দিকী এবং সংশ্লিষ্ট একটি ব্যাংক। নির্বাচন কমিশন সেই আপিল খারিজ করলে বিষয়টি হাইকোর্টে গড়ায়, যেখানেও রিট আবেদন খারিজ হয়। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়। গত ৩রা ফেব্রুয়ারি আপিল বিভাগ সেই আবেদন
গ্রহণ করে নির্দেশ দেয়। আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারলেও জয়ী হলে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ স্থগিত থাকবে। গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে এতদিন ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। আজকের রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের সেই অনিশ্চয়তার অবসান হল। ফাতেমা ইসলাম, নিউজ ডেস্ক, ঢাকা বাণী। ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্পে ব্যয় হয়েছে 11,000 কোটি টাকার বেশি। তবে অনুসন্ধানে দেখা গেছে দেশের বিভিন্ন জেলায় প্রকল্পের বাস্তব চিত্র ভিন্ন। কোথাও বরাদ্দ হওয়া পরিবার ঘরে থাকছে না, কোথাও সরকারি ঘর বিক্রি হয়ে গেছে মোটা অঙ্কের টাকায়। ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য বাস্তবায়িত আশ্রয়ণ প্রকল্পে ব্যয় হয়েছে 11,000 কোটি টাকার বেশি। তবে অনুসন্ধানে দেখা গেছে দেশের বিভিন্ন জেলায় প্রকল্পের বাস্তব চিত্র ভিন্ন। কোথাও বরাদ্দ পাওয়া পরিবার ঘরে থাকছে না, কোথাও সরকারি ঘর বিক্রি হয়ে গেছে মোটা অঙ্কের টাকায়, আবার কোথাও বছরের পর বছর খালি পড়ে থাকা ঘর পরিণত হয়েছে মাদকসেবী ও জুয়ারিদের আস্তানায়। ঢাকার কেরানীগঞ্জের একটি আশ্রয়ণ প্রকল্পে 44টি ঘরের মধ্যে 21টিতেই তালা ঝুলছে। বাকি ঘরগুলোর অনেকেই সরকারি বরাদ্দ ছাড়া স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় বা অর্থের বিনিময়ে বসবাস করছেন। উপজেলা প্রশাসন জানিয়েছে অবৈধভাবে অবস্থানকারী এবং বরাদ্দ পেয়েও না থাকা ব্যক্তিদের বরাদ্দ বাতিল করা হবে। একই চিত্র দেখা গেছে দেশের আরো কয়েকটি জেলায়। রংপুরে নির্মিত ঘরের সিংহভাগ খালি পড়ে আছে। নওগাঁর একটি প্রকল্পে 12টি ঘর বিক্রির প্রমাণ পেয়েছে স্থানীয় প্রশাসন, যেখানে 60,000 থেকে 1,10,000 টাকায় ঘর হাত বদল হয়েছে। নাটোরে প্রায় 6,000 ঘরের অনেকগুলো রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত হয়ে পড়েছে। যশোরে 62টির ঘর নির্মাণ শেষেও হস্তান্তর করা হয়নি দীর্ঘদিন। সাতক্ষীরায় 18টি ঘর প্রায় 1 বছর ধরে অব্যবহৃত পড়ে আছে। বিশ্লেষকরা বলছেন এসব বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং প্রকল্পের বরাদ্দ ও তদারকিতে কাঠামোগত দুর্বলতার প্রতিফলন। সংশ্লিষ্ট প্রশাসনগুলো বরাদ্দ বাতিল ও পুনর্বাসনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা এবং আন্দোলন দমনে উস্কানির অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। 3 সদস্যের বিচারিক প্যানেল এই বহুল আলোচিত মামলার রায় দেবেন। ঘটনার পেছনের কারণ, বর্তমান পরিস্থিতি এবং সংশ্লিষ্ট তথ্য থাকছে প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা এবং আন্দোলন দমনে উস্কানি ও শেখ হাসিনার সঙ্গে সমন্বয় করে দমন পীড়নে সহায়তার অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল আজ বেলা 1:30টার পর এই বহুল আলোচিত মামলায় রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য 2 সদস্য হলেন বিচারক মোহাম্মদ মনজুরুল বাসির এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মামলাটির একমাত্র আসামি হাসানুল হক ইনু। রাষ্ট্রপক্ষের দাবি, 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় আন্দোলনরত ছাত্র জনতার উপর দমন পীড়ন চালাতে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখেন ইনু। এই ঘটনায় শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, ওসামা, ব্যবসায়ী বাবুল ফরাজি এবং চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। আহত হন আরও অসংখ্য মানুষ। ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 8টি অভিযোগ আনা হয়, যার মধ্যে রয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্র, দমন পীড়নে সহায়তা, আইন শৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগে উৎসাহ দেওয়া এবং কুষ্টিয়ায় গুলিবর্ষণ সহ হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ। প্রসিকিউশনের দাবি, 2024 সালের 19 জুলাই গণভবনে অনুষ্ঠিত এক বৈঠকে আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ এবং কারফিউ ও সেনা মোতায়েনের সিদ্ধান্তে ইনু সম্পৃক্ত ছিলেন। পরদিন কুষ্টিয়ায় পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের শনাক্ত ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মামলায় রাষ্ট্রপক্ষ মোট 10 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। শুনানিতে রাষ্ট্রপক্ষে নেতৃত্ব দেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 26 আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার হন হাসানুল হক ইনু। যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। এই বহুল আলোচিত মামলার দিকে নজর রয়েছে দেশের রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশের। নিলয় নীল, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। কাতারের সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার 5 প্রবাসী মরদেহ সিলেটে এসে পৌঁছেছে। মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো কানাইঘাট উপজেলার নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়।
কাতারের সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার 5 প্রবাসীর মরদেহ সিলেটে এসে পৌঁছেছে। মঙ্গলবার সকাল 7:15 দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে মরদেহ গ্রহণের জন্য স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো কানাইঘাট উপজেলার নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়। ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের নীতিমালা অনুযায়ী প্রবাসের মৃত্যুবরণকারী কর্মীর মরদেহ পরিবহন ও দাফন খরচ বাবদ পরিবারকে সঙ্গে সঙ্গে 35,000 টাকার চেক প্রদান করা হয়। এছাড়া পরবর্তীতে প্রতিটি পরিবারকে 3 লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে। গত 21 জুন কাতারের আল শাহানিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান কানাইঘাটের এই 5 প্রবাসী। কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। মার্জান কবির, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। মানিকগঞ্জে আলোচিত স্কুল ছাত্রী মারিয়া মাহির মৃত্যু রহস্য এখনো উন্মোচন হয়নি। নিখোঁজের 6 দিন পর উদ্ধার হয় তার দ্বিখণ্ডিত মরদেহ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ 8 জনকে গ্রেফতার করা হলেও এখনো মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। ঘটনার পেছনের কারণ, বর্তমান পরিস্থিতি এবং সংশ্লিষ্ট তথ্য থাকছে প্রতিবেদনে। মানিকগঞ্জের আলোচিত স্কুল ছাত্রী মারিয়া মাহির মৃত্যুর রহস্য এখনও উন্মোচিত হয়নি। নিখোঁজের 6 দিন পর উদ্ধার করা হয় তার দ্বিখণ্ডিত মরদেহ। ঘটনার 10 দিন পেরিয়ে গেলেও স্পষ্ট নয় কিভাবে মৃত্যু হলো তার। এটি কি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনার পরিণতি? বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ 8 জনকে গ্রেপ্তার করা হলেও এখনও মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সাহারাইল উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিল মারিয়া। 10ম শ্রেণীর এক শিক্ষার্থীর সঙ্গে সম্পর্কের অভিযোগে বিদ্যালয় থেকে তাকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়। এরপর আর বাড়ি ফেরেনি সে। 6 দিন পর বিদ্যালয় থেকে প্রায় 2 কিলোমিটার দূরের একটি নির্জন স্থান থেকে উদ্ধার করা হয় তার দ্বিখণ্ডিত মরদেহ। পাশেই পড়েছিল স্কুল ব্যাগ ও জুতা। ঘটনার পর থেকে তদন্তে নেমে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ, কিন্তু মারিয়ার সঙ্গে কি ঘটেছিল সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। মারিয়ার মায়ের করা মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কথিত প্রেমিক ও তার মা সহ 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তের অগ্রগতির কথা জানালেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষার কথা বলেছে পুলিশ। মারিয়ার সঙ্গে আসলে কি ঘটেছিল, এই একটি প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে। সত্য উদ্ঘাটন আর ন্যায় বিচারের অপেক্ষায় শুধু মারিয়ার পরিবার নয়, তাকিয়ে আছে পুরো এলাকাবাসী। হাসনাতুজ্জাহান, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাব দিয়েছে চীন। বেইজিং স্পষ্ট করে জানিয়েছে বাংলাদেশের সঙ্গে এই প্রকল্পে তাদের সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আন্তর্জাতিক অঙ্গনে এর প্রতিক্রিয়া এবং সর্বশেষ পরিস্থিতি থাকছে প্রতিবেদনে। তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাব দিয়েছে চীন। বেইজিং স্পষ্ট করে জানিয়েছে বাংলাদেশের সঙ্গে এই প্রকল্পে তাদের সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, বরং তার তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত থাকা উচিত। সোমবার বেইজিং এক সংবাদ সম্মেলনে ভারতের উদ্বেগ সম্পর্কিত প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন বলেন, তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের একটি জনকল্যাণমূলক উদ্যোগ, যাকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, এই প্রকল্পে চীন সাধ্যমতো সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। তিস্তা নদীর অববাহিকা ভারতের উত্তর পূর্বাঞ্চলের কাছাকাছি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিকটবর্তী হওয়ায় এই অঞ্চলে চীনের সম্পৃক্ততা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে নয়াদিল্লি। তবে সেই নিরাপত্তাজনিত উদ্বেগ নাকচ করে দিয়ে চীন বলছে এটি সম্পূর্ণ জনকল্যাণমূলক ও উন্নয়ন ভিত্তিক একটি প্রকল্প। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, প্রকল্পটি নিয়ে দুই দেশের বিশেষজ্ঞরা প্রথমবারের মতো একটি যৌথ কারিগরি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করবেন। সমীক্ষায় প্রকল্পটি কার্যকর ও যৌক্তিক প্রমাণিত হলে চীন সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে বলেও জানান তিনি। তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদ নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে ঢাকা ও বেইজিং এর ইতিমধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতায় পৌঁছেছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পাওয়ার চায়না এই প্রকল্পের সমঝোতা স্মারকের মেয়াদ বাড়িয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচিত সংবাদ। সঙ্গে ছিলাম আমি আলিস চৌধুরী। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।